স্যার, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। স্যার, স্যার, কি রক্ত? কি? কোন? ম্যাডাম, খুন? খুন? কি বলছো তুমি? কোথায়? 21 নম্বর। কি? চলো চলো। তুমি কোনো কিছুতে হাত দাওনি তো? না ম্যাডাম। ও মাই গড, ওয়েট, আমি পুলিশকে ফোন করছি। হ্যালো হ্যালো মিস্টার মুখার্জি, ডব্লিউটি হোটেলের ম্যানেজার বলছি। আপনাকে এক্ষুনি আসতে হবে, একটা খুন হয়েছে। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। নমস্কার, আমি তাজ আর আপনারা শুনছেন আপনাদের প্রিয় চ্যানেল হুইসপারিং টেলস। আজ আপনাদের জন্য নিয়ে এলাম বিশিষ্ট লেখক হেমেন্দ্র মল্লিক রচিত দারুণ একটি গোয়েন্দা গল্প, সার্জেন্ট মুখার্জি। লেখক মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের সহযোগী লেখক ছিলেন হেমেন্দ্র মল্লিক। এছাড়া মণি বর্মা, পরেশ বসুর মতো বিখ্যাত লেখকরাও সহযোগী লেখক হিসাবে ছিলেন। চলুন তবে আর দেরি না করে চলে যাই আমরা আজকের এই বিশেষ গল্পে। 4-5 ঘন্টা গভীর চিন্তার পরে কমল সিং মনস্থির করল, বন্ধু ইয়াকুব আলীকে বিদায় দেওয়া ভিন্ন তার আর কোনো পথ খোলা নেই জীবনে নিরাপদ বা নিশ্চিন্ত হবার। এর আগের অনেক অপরাধ তার ক্ষমা করা হয়েছে, কিন্তু এইবারে ইয়াকুবকে একেবারে চুপ করাতে না পারলে আর কোনো উপায় নেই তার নিজের প্রাণ বাঁচাবার। ইয়াকুব আলীকে হত্যা করতেই হবে, না করলে সরকারি সাক্ষী হয়ে সে নিজেই কমল সিং এর প্রাণদণ্ডের ব্যবস্থা করবে, এটা পরিষ্কারই বোঝা গেছে। না না না, আর কোনো রাস্তা নেই। অনিচ্ছা সত্ত্বেও কমল সিংকে একথা স্বীকার করতে হলো। গা ঝাড়া দিয়ে সে আরাম কেদারা ছেড়ে উঠে পড়ল ও দেশলাইয়ের গায়ে একটা সিগারেট ঠুকতে ঠুকতে জানলার কাছে গেল। রাস্তায় আলো জ্বলে উঠেছে, আন্দাজ 7টা হবে। আর আধ ঘন্টার মধ্যেই ইয়াকুব ফিরবে, তার ঘরের সামনের বারান্দা দিয়েই যাবে 21 নম্বর, অর্থাৎ নিজের ঘরে। তারপর সমস্ত রাত্রির মতো তৈরি হয়ে বার হবার আগে সকলের অলক্ষ্যে সে একবার ঢুকবেই কমল সিংয়ের ঘরে। রোজই ঢোকে এবং সকলের অলক্ষ্যেই। গত 1.5 বছর একসাথে কাজ করার একটা মস্ত চুক্তি ছিল দুজনের, যে কোথাও কারো সামনে কেউ কাউকে কখনো সম্ভাষণ করবে না। পরিচিতের সূত্র ধরেই পুলিশ অনেক সময় অনেক কাজ হাসিল করে নেয়। দুজনে পরস্পরের সম্পূর্ণ অপরিচিত, এটা জানাজানি থাকলে একজন হাজার বিপদে পড়লেও অন্যের চোখে সেটা কিছুই ভাবনার বিষয় হবে না, এবং এ ব্যবস্থা কার্যকরী হয়েছে কয়েকবারই। কমল সিং জানলা ছেড়ে ঘরের মধ্যে এলো। স্যার, আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি, আর কোনো কিছু লাগলে অবশ্যই জানাবেন। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও এবার। থ্যাংক ইউ স্যার। চেয়ারখানার টেবিলের একেবারে কাছে এনে রাখল সে, মানে প্রাণহীন দেহখানা সব শব্দে মাটিতে পড়ে যায়, এটা তার পছন্দ নয়। তাছাড়া মেঝেই রক্তের দাগ বা কোনো চিহ্ন থাকাটাও মোটেও সুবিধার নয়। তাহলে পিস্তলের শব্দ? না, সেদিকেও কমল সিংয়ের কোনো দুর্ভাবনা নেই। নিজের ঘরে অথবা সঙ্গে কখনো সে কোনো অস্ত্র রাখে না, বিশেষ দরকার না হলে। আজও নেই। ইয়াকুব আলীর পিস্তল যে জামার বোতামের মতোই তার চিরসাথী, এ কথা কমল সিং জানে, এবং এও জানে
যে সেটা বোবা, মানে তাতে শব্দ হয় না। না, কমল সিংয়ের ইতস্তত করার কোনো কারণ নেই। আয়োজন এত সাদাসিধে যে তাতে এমন কোনো জটিলতা নেই, তেমনি কোনো দিক থেকেই কোনো সন্দেহেরও অবকাশ নেই। বড় বড় ওস্তাদরাও এই কথাই বলেন, সোজাসুজি কাজই ভালো। ঘোরপ্যাঁচ যত থাকবে পুলিশ ততই সন্দেহের ছিদ্র পাবে। পোড়া সিগারেটটা ফেলে দিয়ে কমল সিং আবার সেই চেয়ারখানার সামনে নিজের চেয়ারটা এনে বসে পড়ল। ইয়াকুব আলীর জন্য অপেক্ষা করা ছাড়া এখন তার অন্য কাজ নেই। স্টেজও তার জন্য একেবারে প্রস্তুত রইল। ঘরে ঢুকে অন্য দিনের মতো সামনের চেয়ারে সে বসবে। ডান দিকের পকেট ও পকেটের মধ্যে পিস্তল সবই কমল সিংয়ের নাগালের মধ্যেই থাকবে। কমল সিং উৎকর্ণ সজাগ হয়ে উঠল। আসছে, হ্যাঁ, এটা ইয়াকুব আলীর পদশব্দই বটে, এইদিকেই আসছে। কমল সিং উত্তেজিত হয়ে উঠল। না, সে সোজা নিজের ঘরের দিকেই গেল। তার মানে আরো 20-25 মিনিট। হাত ঘড়িতে কমল সিং দেখল 8:15। পরম নিশ্চিন্তভাবে আরেকটা সিগারেটে অগ্নিসংযোগ করে একটু আরামের ভঙ্গিতে চেয়ারে দেহ এলিয়ে দিল। কতক্ষণ এইভাবে সে বসেছিল ঠিক খেয়াল ছিল না। হঠাৎ ঘরে আছো ওস্তাদজি? চমকিয়ে উঠে বসে কমল সিং দেখল ইয়াকুব আলী নিঃশব্দে ঘরে ঢুকেছে। এই বিষয়ে জানাশোনার মধ্যে ইয়াকুব আলীর জোড়া ছিল না। হাসতে হাসতে সে বলল, আর কারো আসবার কথা ছিল নাকি? আরে অত চমকিয়ে উঠলে কেন? কমল সিং মনে মনে অপ্রস্তুত বোধ করল। অতখানি চমকিয়ে উঠল কেন সে? ইয়াকুব আলীকে অতটা হাসতে দেওয়া তার পক্ষে একেবারেই উচিত হয়নি। গম্ভীর স্বরে সে বলল, হ্যাঁ, চমকেছি তো বটেই, তার কারণও আছে। এখনই বুঝতে পারবে। সঙ্গে ঘোড়া আছে তো, আজ একটু পরেই হয়তো দরকার হবে সেটার। একটা হাত পা ফেলে আসা যায়, কিন্তু ঘোড়া, সে যে আমার গার্ড, তাকে কোথায় রেখে আসবো আবার? ঘবরাও মত ওস্তাদজি, আরে সব ঠিক হ্যায়। কিছুই ঠিক নেই ইয়াকুব, দরজায় খিল দিতে তো ভুলে গেলে। তোমার ভুলের জন্যই দেখছি সর্বনাশ হবে শেষ পর্যন্ত। কই দেখি তোমার ঘোড়া সব ঠিক হয় কিনা। কিন্তু ইয়াকুব আলীও পুরাতন বন্ধু। কুটিল হাসির রেখা মুখে টেনে এনে সে বলল, ঠিক আছে দোস্ত, বডিগার্ড কি আর আমাকে ছেড়ে পরের হাত যায় কখনো? হ্যাঁ? কমল সিং এর মুখাবয়ব হিংস্র ভাব ধারণ করল। সে মনে মনে বলল, পিস্তলটা দেখতে দিল না কেন ইয়াকুব? সে কি আমায় সন্দেহ করছে? কিন্তু কেন এই সন্দেহ? নিশ্চয়ই গোপনে গোপনে সে বিরুদ্ধতা আরম্ভ করেছে। এর মধ্যে এই পুলিশকে কিছু বলেনি তো আবার? তাহলে আমার কাছে এ সময় আসবেরই বা কারণ কি? কিছু চক্রান্ত নেই তো কথাবার্তায় তাকে আটকিয়ে রেখে পুলিশকে সময় দেওয়ার? চিন্তার ভঙ্গিতে এবার সে বলল, তামাশা নয় ইয়াকুব, অবস্থা গুরুতর হয়ে উঠেছে। পণ্ডিতজিকে আসতে বলেছি। তাকে যদি একটু কায়দা করতে পারো তবে মাস কয়েকের জন্য দুজনেই আজ গা ঢাকা দিতে পারি। ব্যাংকের কেরানি খুন করলে খুব সহজে তার জের মিটে যাবে বলে মনে করো না। দাঁড়াও দাঁড়াও, ফ্লাস্কটা নামাই আগে, এক ঢোক না খেলে বুদ্ধি খুলবে না। ইয়াকুব আলীর গ্লাস বারবার ভর্তি করতে করতে কমল সিং মতলব স্থির করে ফেলল। একটু নেশা, একটু অসাবধান ও আলগা হয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাকে শেষ করে ফেলতে হবে। ইয়াকুবকে জীবন্ত এ ঘর থেকে ফিরে যেতে দেওয়া মানে নিজের মৃত্যুদণ্ডকে এগিয়ে আনা। বিশ্বাসঘাতকতা করেই হোক বা যে কোনো উপায়ে হোক, তার মতো পুরাতন সঙ্গী যখন একবার পুলিশের দলে গিয়ে ভিড়েছে, তখন নিজের নিরাপত্তার জন্য সে সবই করতে পারে। ইয়াকুবের পাশে দাঁড়িয়ে সে চতুর্থবার ফ্লাস্ক থেকে তার গ্লাস ভর্তি করল। পাশ পকেটের তার পিস্তল, বোবা পিস্তল, সে স্পষ্ট দেখতে পাচ্ছিল। কাছে, খুবই কাছে, কিন্তু তবুও কত দূরে। এক চুমুক খেয়ে ইয়াকুব বলল, চমৎকার ফ্লাস্কটা তো। হ্যাঁ, এটা আমার লুট করলে কোথায় দেখিনি তো? হ্যাঁ,
ফ্লাস্কটা চমৎকারই বটে। জার্মান সিলভারের গায়ে কমল সিংয়ের নামের অদ্যাক্ষর দুটি মনোগ্রাম করা, উঁচু উঁচু গায়ে গায়ে জড়ানো দুটি অক্ষর। কমল সিং বলল, হ্যাঁ, ওটা বেশ জিনিস, উপহারের। গত জন্মদিনে কামলাবাই ওটা দিয়েছে আমায়। ভীষণ চমকে ইয়াকুব আলী বলল, কামলাবাই? এক লাথি মেরে চেয়ারখানা সরিয়ে দিয়ে ইয়াকুব লাফ দিল। অসংযত ক্রোধ ও প্রতিহিংসার আক্রোশের ফাঁকে ফাঁকে কেবল এইটুকুই বারবার শোনা গেল, কামলাবাই বেঈমান কোথাকার! কিন্তু কমল সিং প্রস্তুত ছিল পূর্ব থেকেই। ইয়াকুব হাজার জোয়ান হলেও প্রস্তুতি ও আয়োজনটা ছিল তারই অধিক। চোখের নিমেষে ফ্লাস্কখানা তুলে নিয়ে ইয়াকুবের কপাল লক্ষ্য করে সজোরে বসিয়ে দিল কয়েকবার। বেচারার ডান হাতটা ট্রাউজারের পকেটের কাছাকাছি যেতে যেতেই যেন স্তব্ধ হয়ে গেল। পর মুহূর্তে ইয়াকুবের সংজ্ঞাহীন ভারী দেহটা সশব্দে লুটিয়ে পড়ল মাটিতে। এক লাফে নিকটবর্তী হয়ে পিস্তলটা নিজের হাত নিয়ে কমল সিং তার অপ্রিয় কর্তব্য শেষ করে ফেলল। কোনো তাড়াহুড়ো পছন্দ করে না কমল সিং, তাতেই ভুল হয় বেশি, এই কথা সে জানে। ধুরন্ধর, তোকে তো শেষ করার প্ল্যান অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু অনেক কিছু ভেবে অনেকবার ক্ষমা করেছিলাম। ব্যাস, আর কোনো রিস্ক নয়, শেষ করে দিলাম একেবারে, একদম শেষ। আমাকে ধরিয়ে দেওয়ার প্ল্যান ছিল না? এবার আমি তোকে ধরিয়ে দিলাম স্বর্গের টিকিট। যা 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 যা, এবার আর কোনো ভয় নেই আমার, আর কোনো ভয় নেই। ইয়াকুবকে পরাস্ত করার উত্তেজনা দমন করে একটা সিগারেট ধরিয়ে সে দেখল তার প্রাণহীন বিশাল দেহটার দিকে। তাহলে বিশ্বাসঘাতক সে নয়? যত ক্রোধ ও প্রতিহিংসা তার ওই কামলাবাইকে কেন্দ্র করে, তাকে ছিনিয়ে নেবার জন্যই ইয়াকুব ইদানিং এত চুপচাপ ও সন্দেহপরায়ণ হয়ে উঠেছিল। কামলাবাই নিশ্চয়ই তার কাছ থেকে বিশেষ আশা ও উৎসাহ পেয়ে থাকবে। হঠাৎ উঠে পড়ে কমল সিং কামরার দরজা খুলে বাইরে তাকিয়ে দেখল, সব ঠিকঠাক। কেউ আসার আগে এবার আমায় বাকি কাজটা সারতে হবে, আর দেরি করা কোনো মতেই উচিত নয়। 21 নম্বরের কামরা কতটাই বা। গা থেকে জামা খুলে ফেলল কমল সিং। কাপড়ে রক্তের দাগের ছাপ লাগাতে তার কোনো ইচ্ছে নেই। তারপর আরেকবার বারান্দায় গিয়ে সবটা ভালো করে তদারক করে এসে অবলীলা ক্রমে ইয়াকুবকে কাঁধে তুলে ফেলল। 21 নম্বর কামরার মধ্যে তাকে মেঝের উপর শুইয়ে দিয়ে এবং পিস্তলটা তার হাতের কাছে রেখে দিয়ে কমল সিং দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। ঘণ্টাখানেক পর নিজের হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে কমল সিং খবরের কাগজখানা নিয়ে বিছানায় শুয়ে সিগারেট টানছে। আজকের রাতটার জন্য কোথাও সরে পড়ার কথাটা তার মনে হয়েছিল একবার, মানে ঘটনাস্থলে অনুপস্থিত থাকার যুক্তি হিসাবে, কিন্তু একটু চিন্তা করে সে এই যুক্তিটাকে গ্রহণ করল না। যে লোক প্রত্যহ রাত্রে নিজের ঘরে থাকে, ঠিক ঘটনার রাত্রেই সে বাইরে কাটায় কেন? যে কোনো লোকেরই এ প্রশ্ন মনে উদিত হতেই পারে। রাত 10:30, আর আধ ঘন্টা পরেই সাবধানী ভদ্রলোকের মতো আলো নিভিয়ে সে দরজায় খিল এঁটে দেবে রাতের মতো। কিছুক্ষণ আগে বারান্দায় একটা চিৎকার শোনা গিয়েছিল।
এবং হোটেলের ম্যানেজার ও অন্যান্য কর্মচারীদের ব্যস্ততা ও ছুটোছুটিও পড়ে গিয়েছিল। অতএব পুলিশেরও সময় হয়ে এসেছে এসে পড়ার। প্রকৃতপক্ষে যুদ্ধ এইবারই আরম্ভ হবে, এটা কমল সিং আর একবার তার মনকে শুনিয়ে দিল। সঙ্গে সঙ্গে উঠে পড়ে আবার সমস্ত ঘরখানা তন্ন তন্ন করে দেখল ঘটনার এতটুকু নিদর্শন কোথাও কিছু আছে কিনা। মদ খাওয়া গ্লাস সে ধুয়ে তুলে রেখে দিয়েছে। চেয়ারগুলো টেবিলের ধারে ধারে যথারীতি সাজিয়ে দেওয়া হয়েছে। নিজের শরীরের বা জামা কাপড় কোথাও কোনো রক্তবিন্দু বা মারামারির কোনো চিহ্ন সে তীক্ষ্ণভাবে খুঁজে দেখেছে না, সেদিকেও কমল সিংয়ের কোনো প্রকার চিন্তা নেই। তার ব্যবস্থা একেবারে নিখুঁত। কয়েকজন কনস্টেবল নিয়ে হোটেলে সার্জেন্ট মুখার্জি প্রবেশ করে ম্যানেজারকে বলল, হোটেল থেকে কেউ বেরিয়ে যায়নি তো? না, সবাই উপস্থিত আছেন, কেউ বের হয়নি। বেশ, এমনিতেও এখন আর কেউ বের হতে পারবে না। আমরা পুরো হোটেলটা চারদিক থেকে ঘিরে ফেলেছি। 21 নম্বর রুমে ঢুকে সার্জেন্ট মুখার্জি একজন কনস্টেবলকে বলল, বিদ্যুৎ, ঘরটাকে তন্ন তন্ন করে সার্চ করে দেখো কিছু পাও কিনা। ইয়েস স্যার। ম্যাডাম, আমরা আসার আগে কেউ কি ডেড বডিতে বা অন্য কোনো জিনিসে হাত দিয়েছিল? না, কেউ কোনো কিছুতে হাত দেয়নি। ঠিক আছে। আচ্ছা, এই লোকটির নাম কি? ইয়াকুব আলী। ওকে। ডেড বডিটা প্রথমে কে দেখেছিল? আমি দেখেছিলাম স্যার। তখন রুমে আর কাউকে দেখেছিলে? না স্যার। ভালো করে ডেড বডিটা পরীক্ষা করলো সার্জেন্ট মুখার্জি। এরপর ম্যানেজারকে বলল, আমাকে একটু ডায়েরিটা দিন, মানে এই হোটেলে কে কে আছেন তাদের নামের লিস্টটা আমি একবার দেখতে চাই। শিওর, 1 মিনিট, আমি নিয়ে আসছি। কিছুক্ষণ পর ডায়েরিটা নিয়ে এসে মুখার্জিকে দিল ম্যানেজার। সার্জেন্ট মুখার্জি পুরো ডায়েরিটা দেখে নিল একবার। এরপর মনে মনে পড়ল, আই সি। কনস্টেবল বিদ্যুৎ এসে বলল, রুমে তেমন কিছু নেই, শুধু এই কয়টা ডায়েরি আর কিছু জামা কাপড় ছাড়া আর কিচ্ছু নেই। ভুল বলেছো বিদ্যুৎ, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স আছে। সেটা কি স্যার? একটা স্মেল পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, পাচ্ছি। হুইস্কির গন্ধ এটা। কিন্তু ইয়াকুব যে এই রুমে ড্রিঙ্ক করেছে এমন কোনো প্রমাণ তো পাওয়া যায়নি, তাই না? না স্যার। আচ্ছা ম্যাডাম, এই রুমে কি বাইরে থেকে কেউ এসেছিল? আই মিন, আপনারা কি দেখেছেন কাউকে? না, এরকম কেউ তো আসেনি। আর যদি দেখা করতে আসতো তাহলে অবশ্যই আমাদের খাতায় নাম থাকতো। আই সি। বাইরে থেকে কেউ যদি নাই আসে, অবশ্যই এই হোটেলের অন্য রুম থেকে কেউ না কেউ তো এসেছিলই। কিন্তু এখানে তো কোনো পায়ের ছাপও নেই বা কোনো প্রমাণও নেই। তবে খুনটা এখানেই হয়েছে। তাহলে খুনটা যে করেছে সে নিশ্চয়ই এই হোটেলেই আছে, আমি অন্তত নিশ্চিত। শুধু তাকে খুঁজে বার করতে হবে। কিন্তু সেটা কিভাবে? সেটাই ভাবছি। তবে খুনি যেই হোক, সে ধরা পড়বেই। আরও 10-15 মিনিট পরে দরজায় মৃদু করাঘাতের শব্দ শুনে কমল সিং বিছানায় উঠে বসল। কমল সিং বলে উঠল, কে? ভেতরে এসো। সুদর্শন যুবক সার্জেন্ট ঘরে ঢুকে সহাস্যে বলল, হ্যালো, গুড ইভিনিং কমল সিং। শুয়ে পড়েছেন নাকি? ও আচ্ছা, মিস্টার মুখার্জি, আফটার এ লং টাইম। ঠিক শুয়ে পড়িনি, তবে আয়োজন করছিলাম। কি ব্যাপার মিস্টার মুখার্জি? ভ্রু তুলে সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে সার্জেন্ট মুখার্জি বলল, কেন, তুমি শোনোনি কি ব্যাপার? 21 নম্বর ঘর তো খুব বেশি দূরে নয় কমল সিং। সন্দেহের ভঙ্গিতে কমল সিং বলল, 21 নম্বর ঘর? হ্যাঁ, সেটা তো যদ্দূর জানি এই লাইন। কেন, কি হয়েছে সেখানে?
কিছুক্ষণ আগে একটা গোলমাল হচ্ছিল বটে, কিন্তু শরীরটা ভালো নয় বলে না সমস্ত সন্ধ্যেটা আজ শুয়ে বসেই কাটাচ্ছি। উঠতে আর ইচ্ছে হয়নি। সংবাদ কি 21 নম্বরের মিস্টার মুখার্জি? সার্জেন্ট মুখার্জি সাগ্রহে ঘরের চারিদিকে চেয়ে চেয়ে দেখছিলেন। হঠাৎ কমল সিং এর দিকে চেয়ে বলে ফেললেন, 21 নম্বরে খুন হয়েছে একজন সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে। আর মুশকিলটা হয়েছে ওইখানেই। একটা শব্দ নেই, কিছু নেই, তদন্ত আরম্ভ করবার মতো কোনো চিহ্নই নেই। কমল সিং মনে মনে আশ্বস্ত হয়ে উঠল। কিন্তু ঘরের চারিদিকে এত দেখেছে কি সার্জেন্ট মুখার্জি? হুইস্কির গন্ধ পেয়েছে নাকি? কিন্তু তাতেই বা কি প্রমাণ হবে? কলকাতায় হুইস্কিখোর লোকের অভাব কি? তবু ক্ষণকাল পরে সে একটু হেসে বলল, বড়ই মুশকিলে পড়েছেন মনে হচ্ছে না? না না না, একটু টনিক দিয়ে আপনাকে ব্যাপারটা একটু সোজা হয়ে যাবে তাহলে। উঠে টেবিলের কাছে এসে কমল সিং ফ্লাস্কটা তুলে ধরল। না না না, কাজের সময় আমি এইসব কখনো খাই না। বাহ, চমৎকার ফ্লাস্ক তো দেখছি এটা। তুমি আমায় একটু সাহায্য করবে কমল সিং? মানে তোমার পরামর্শটা একটু কাজেরই হবে বলে আমার ধারণা। আসলে হেজি পেজি রাস্তার লোক তো তুমি নও। সাহায্য? কি সাহায্য? 21 নম্বরে একবার এসো আমার সঙ্গে। আমার একলার মাথায় ঠিক খেলছে না ব্যাপারটা। তুমি একটু এসো তো। চলুন। 21 নম্বর ঘরের ভেতরে ও বাইরে 4-5 জন কনস্টেবল পাহারায় ছিল। কনস্টেবল বিদ্যুৎ এসে বলল, টেলিফোনে খবর আছে স্যার, আপনি এলেই আপনাকে ফোন ধরতে বলেছে লালবাজার। কমল সিং, টেলিফোনটা আমি একটু ধরে নি, ততক্ষণ দেহটা তুমি একবার পরীক্ষা করে দেখো। আমি তোমার পরামর্শ চাই। পর মুহূর্তে কমল সিং সে রাত্রের প্রথমবার বিপদের গন্ধ অনুভব করল। টেলিফোনের কথাবার্তা কিছুই সে শুনতে পায়নি, কেবল একটা কথা ছাড়া, কামলাবাই বলেছে। কমল সিংয়ের উত্তেজনা প্রবল হয়ে উঠল। কামলাবাইয়ের সন্ধান এরা পেল কি করে? ইয়াকুবের হত্যার সঙ্গে তার যোগাযোগ এরা জানল কোথায়? কি বলেছে সে? মুখার্জি রিসিভার রেখে কমল সিংয়ের কাছে এলেন। কমল সিংয়ের সমস্ত শরীরটা যেন আচমকা একবার বাঁশ পাতার মতোই কেঁপে উঠল। পিস্তল নয় কমল সিং, পিস্তল নয়। কপালের থ্যাতলানোটা একবার দেখেছো? সাবার কিসে হলো বলতে পারো? আরে তোমার আবার হলো কি? কোথায় যাচ্ছ কমল সিং? নাও নাও নাও, হাত করা পুড়িয়ে দাও এবার, হাত দেরি করে লাভ নেই। হাত কড়া লাগানো কমল সিং এর দিকে চেয়ে সহাস্যে সার্জেন্ট মুখার্জি বলল, অনেক খুন দেখেছি, কিন্তু খুনের সঙ্গে এমন নাম সই করতে আমি কাউকে দেখিনি কমল সিং। আরে বুঝতে পারলে না এখনো? তোমার ফ্লাস্কের মনোগ্রামটার কেমন পরিষ্কার ছাপ উঠেছে দেখেছো ইয়াকুবের কপালে? আরো শুনতে চাও? আচ্ছা, শুনেই নাও তবে। তোমরা দুজনেই আজ হুইস্কি খেয়েছো। দুটো ঘরেই হুইস্কির গন্ধ একেবারে ভুরভুর করছে। বারান্দায় ঠিক 3 ফোঁটা রক্ত পড়েছে, আর শেষেরটা পড়েছে তোমার দরজার চৌকাঠে। তাই দেখেই আমি তোমার ঘরে ঢুকি। তারপর ও হ্যাঁ, আরেকটা কথা, তোমার সঙ্গে বোঝাপড়া করবে বলেই কমলাবাইয়ের কাছে ইয়াকুব প্রতিজ্ঞা করে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, বোঝাপড়াই হলো একরকম। যাও, একে নিয়ে যাও। নিচে ভ্যান এসে গিয়েছে। বিদ্যুৎ, তুমিও সঙ্গে যাও। বাকিটা থানায় গিয়ে বুঝে নেব, ঠিক আছে? শেষ হলো আজকের এই বিশেষ নিবেদন হেমেন্দ্র মল্লিক সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা গল্প সার্জেন্ট মুখার্জি। আজকের এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা ছিলেন, কথকের ভূমিকায় আমি তাজ, সার্জেন্ট রুদ্র মুখার্জির ভূমিকায় রুদ্রনীল, কমল সিংয়ের ভূমিকায় রাজ, ইন্সপেক্টর বিদ্যুতের ভূমিকায় অর্ণব, ইয়াকুব আলীর ভূমিকায় দেবজিৎ, ম্যানেজারের ভূমিকায় পম্পা, হোটেল বয়ের ভূমিকায় শায়ক, আবহ সঙ্গীতে ওয়েভক্রাফট স্টুডিওজ, পোস্টার ডিজাইনে হুইস্পার আর্ট স্টুডিওজ এবং পর্ব পরিচালনায়
আমি তাজ। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আমরা আবারও ফিরে আসব নতুন স্বাদের ভৌতিক গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। Poison kills silently, but justice speaks through my trigger. When the law sleeps, my gun stays awake. Fear is temporary, exposure is permanent. A gun in my hand isn't violence, it's the final warning. আমি রুদ্র মুখার্জি, পেশায় একজন কমলাবাইয়ের সাথে হাত মিলিয়ে আমার প্রাণদণ্ডের ব্যবস্থা করবে? হ্যাঁ, ভুল করেছো ধুরন্ধর, ভুল করেছো। বাঘ যদি চুপ থাকে ভেবো না সে দুর্বল। সময় এলে থাবা বসাতে সেও জানে। ইয়াকুব আলী, তোমার সময় ঘনিয়ে এসেছে। আজ কেউ তোমাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না।